নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, মাম্পি ধর্ষণ মামলা, কেস নাম্বার 332। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, মাম্পি ধর্ষণ মামলা, কেস নাম্বার 332। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে। ইটভাটার পাশে গাড়িটা দাঁড় করানো। মেয়েটার মুখটা শক্ত করে বাঁধা, চোখটা বাঁধা, হাত পা বাঁধা। গাড়ির ভেতরে মেয়েটি ক্রমাগত গোঙাচ্ছে আর মেয়েটিকে সমানে ভোগ করে চলেছে ওই বছর 27-28-এর ছেলেটা। মেয়েটা চোখে দেখতে পারছে না, কিন্তু নাকে পাচ্ছে একটা অদ্ভুত ঘ্রাণ। গন্ধটা চেনা হলেও ধরা যাচ্ছে না। আশেপাশে কত মানুষই তো গায়ে পারফিউম মেখে ঘুরে বেড়ায়। সবসময় কি চেনা গন্ধকে আইডেন্টিফাই করা সম্ভব? মেয়েটি চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু গোঙানি ছাড়া তার মুখ থেকে কিছুই বেরোচ্ছে না। পুরুষটি দারুণ আনন্দ পাচ্ছে, সুখ ভোগ করছে ক্রমাগত। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে ইট ভাটা থেকে একটা ইট কুড়িয়ে সজোরে আঘাত। গল গল করে রক্ত বেরিয়ে গেল মেয়েটির মাথা থেকে। ইন্টারনাল অংশে শুরু হলো অসম্ভব রকম যন্ত্রণা। সকাল 8:30। পাড়ার মোড়ের চায়ের দোকান। কয়েকটা ছেলেপেলে গোল হয়ে বসে আছে চায়ের দোকানে। ধোঁয়া উঠছে চায়ের কাপ থেকে। বাপি চা খেতে খেতে বলল, এই তো ভাই, আমাদের পুজোর বাজেট এবছর কম করে 3 লাখ, বুঝলি? তা তোর পাড়ার মতো ওই 2 টাকা দিয়ে পুজো তো আর হয় না রে। চন্টু বেশ বিরক্ত হলো বাপির কথায়। বলল, ওসব বড় বড় কথা ছাড়তা। তোরাই তো পাড়ায় গিয়ে চাঁদার নামে তোলাবাজি করিস। গত বছরই তো বাউরির বাড়িতে তোরাই তাণ্ডব শুরু করেছিলি। বাপি রেগে গেল, দাঁড়িয়ে বলল, চুপ কর তো, বেশি বকবি না চন্টু। চাঁদা তোলা কি এমনি কাজ? রোদে পুড়ে গরমে ঘাম ঝরিয়ে করতে হয়। তোদের মতো চেয়ারে বসে বসে কেবল মন্তব্য করলেই কি আর পুজো হয়? চন্টু মাথা ঠান্ডা রেখে উত্তর দিল, বলল, তাহলে তোরে বলি, তুই তোলাবাজ, তুই রাফিয়ান। এই পাড়ায় তোদের জন্য বদনাম। বাপি একটা ধাক্কা মারল চন্টুকে, বলল, চুপ কর বলছি, বেশি কথা বলিস না, তোকে এখনই শিখিয়ে দিচ্ছি। ব্যাস, ধাক্কা ধাক্কি গালাগাল এক মুহূর্তে বাঁশ হাতে দুই পক্ষ গুঁতোগুতি শুরু করে দেয়। দোকানের চায়ের গ্লাসটা ভেঙে পড়ে, চা ছিটকে যায়, একজন রক্তাক্ত হয়ে পড়ে। ঠিক তখনই রাস্তার অন্য পাশে মাম্পি এসে দাঁড়ায়। মাম্পি মনে মনেই ভাবে, কি অবস্থা, এরা মানুষ নাকি পশু? সোজা হয়ে কলেজে যেতেও তো এখন ভয় লাগছে এই রাস্তা দিয়ে। একটা মিষ্টির দোকান থেকে একজন কাকু বেরিয়ে এলেন। মিষ্টির দোকানে উনি কাজ করেন। বললেন, এই মারে, এখানে দাঁড়া, এদিকে আয়, ওদিকে যাস না, যুদ্ধ লেগেছে একেবারে। আচ্ছা কাকু, কি হয়েছে বলুন তো? ওই যে পুজো কমিটির ছেলেরা চাঁদা তোলা নিয়ে গন্ডগোল। তোর তো ওই দিকের পাড়ায় ওই চন্টু আর এদিকের বাপির মধ্যে পুরনো ঝামেলা আগে থেকেই ছিল। চায়ের দোকানে চরমে উঠেছে। এখন দেখি পুরো পাড়ার রণক্ষেত্র। কাকুর দোকানের কর্মচারী লক্ষ্মী পাশে দাঁড়িয়ে সবটা ব্যাখ্যা করে। বলে, মাম্পি দিদি, ওই ছেলেটা, ওই বাপি তো রীতিমতো গুন্ডা গো। চাঁদা না দিলে দোকানে ভাঙচুর করে।
চন্টুদা একটু প্রতিবাদ করতেই মাম্পি ব্যাগ থেকে ফোন বার করে বাবাকে কল করলো। বাবা, রাস্তার মোড়ে গন্ডগোল লেগে আছে, লোকজন হাতে বাঁশ নিয়ে মারামারি করছে। তুমি কি একটু আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে? আমি মিষ্টি কাকুর দোকানে দাঁড়িয়ে আছি, ভয় করছে বাবা। আচ্ছা মা, তুই ওখানে দাঁড়া, আমি এখনই আসছি। এই দাঁড়া, আমি একটু দেরি হলেও কিন্তু আমি পৌঁছাবো, আর তোর কিছু হলে আর রক্ষে নেই, তুই দাঁড়া ওখানে। থানার ভেতরে সকাল 9টার কিছু পরে। ওসি সুজিত মণ্ডল রাগী, ক্লান্ত এবং কর্তৃত্ববাদী। মাম্পির বাবা শিবনাথ চট্টোপাধ্যায় নিরীহ, মধ্যবয়স্ক এবং ভগ্ন হৃদয় একজন বাবা। পুলিশ কনস্টেবলের কাছে বসে আছেন। থানার ভেতরে ওসি সুজিতবাবু চেয়ারে বসে ক্লান্ত চোখে মুখে তাকিয়ে রয়েছেন। হঠাৎ ফোনে একটা টুক করে শব্দ। হ্যাঁ, কে বলছেন? একটু থমকে, কি, মোড়ের মাথায় আবার মারামারি? উফ, কতবার বলেছি ওই পুজোর কমিটিগুলোকে কড়াভাবে হ্যান্ডেল করতে, রক্তারক্তি কাণ্ড হচ্ছে। আর ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ফোনটা নামিয়ে রেখে একরাশ বিরক্তি নিয়ে একখানা চাঁটি মেরে নিজেই গালাগাল দিয়ে উঠলেন। গতকাল সারা রাত উনি নাইট ডিউটি করেছেন, ভেবেছিলেন সকালে একটু বিশ্রাম নেবেন, কিন্তু সে গুড়ে বালি। চিৎকার করে বললেন, হেভি পুলিশে ভর্তি হয়েছি আমি। সালা, আমি একলাই থানার ঠিকা নিয়ে বুঝে আছি, তোরা কি শুধু বেতন খেতে আসিস? হ্যাঁ। ততক্ষণে দরজার কাছে কাঁপতে কাঁপতে ঢুকেছেন শিবনাথ বাবু, অর্থাৎ মাম্পির বাবা। মাথায় ঘাম, চোখটা লাল, হাতে একটা ছিঁড়ে যাওয়া টিস্যু। লাজুক গলায় বললেন, ওসি বাবু, ডায়েরি করতে এসেছি, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। অতিশয় বিরক্তির সঙ্গে ওসি বললেন, নাম কি, কোথায় থাকেন? আমি শিবনাথ চট্টোপাধ্যায়, বটতলা পাড়ার ওদিকেই থাকি। আমার মেয়ে আজ পড়তে গিয়েছিল রতন স্যারের কাছে, ফোন করে জানালো পাড়ার মোড়ে গন্ডগোল, বললো আমি যেন ওকে নিয়ে যাই। বটতলা বললেন? আর ওই তো ওখানে মারামারি চলছে, আরে লোকে হাসপাতালে যাচ্ছে মাথা ফাটিয়ে, আর আপনি এখন এসছেন মেয়ে হারিয়েছে বলে রিপোর্ট করতে? হাসি চেপে রুক্ষভাবে উত্তর দিলেন ওসি বাবু। শিবনাথ বেশ আতঙ্কিত হয়ে পড়ল, বলল, না না, ফোনে বলেছিল মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, আমি যেন একটু স্কুটিটা নিয়ে যাই, কিন্তু মিষ্টির দোকানে গিয়ে শুনি ও নাকি একটু আগেই বেরিয়ে গেছে। আমাকে বলছিল, বাবা আমার খুব কষ্ট হবে, একটু এগিয়ে নিয়ে যাও। তারপর থেকে মেয়েকে খুঁজে পাচ্ছি না স্যার। ওসি একটু খেঁকিয়ে বললেন, মেয়ে কত বড়? শিবনাথ বাবু বললেন, কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার। ওসি এবার একটু মুখভঙ্গি নোংরা করলেন, বললেন, ফার্স্ট ইয়ার তো? আজকালকার মেয়েরা পড়তে যাওয়ার নাম করে কার কার সাথে শুতে যায় কেউ কি জানে? আরে মশাই, আগে দেখে আসুন কার সাথে প্রেম করছে আর কোথায় আছে, আর সেখানেই যাবে। শিবনাথ বাবুর মুখটা শুকিয়ে যায়, চোখ দুটো অশ্রু সজল, ঠোঁট কাঁপে, কথাই বেরোয় না। কষ্ট চেপে রেখে বললেন, আমি শুধু চাই আমার মেয়েটাকে খুঁজে দিন স্যার, আমি তো সবখানে খুঁজে এসেছি, অলিগলিতে গেছি, আপনি একটু সাহায্য করুন। একজন কনস্টেবল পাশে দাঁড়িয়ে গলা নিচু করে ওসিকে ফিসফিসিয়ে কি যেন একটা বলল। কনস্টেবল বলল, স্যার লোকটাকে খুব অসহায় লাগছে, দেখি একটা জিডি করে দিই। ওসি দাঁত চেপে শ্বাস নেন, তারপর ঘাড় ঘুরিয়ে বলেন, ঠিক আছে, জিডি করে রাখো, নাম, ঠিকানা, বয়স, শেষ কোথায় দেখা গেছে সব লিখে নাও। তবে বলছি, যদি প্রেম টেমের কিছু বেরোয় না, আমি কিন্তু মামলা চাপিয়ে দেবো। শিবনাথ বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ভার যেন তার কুঁজো পিঠে চেপে বসেছে। ঘটনার কেটে গেছে মাঝখানে বেশ কয়েকদিন। থানার বারান্দায় ভোরের আলো ঠিকঠাক তখনও ফোটেনি। ওসি সুজিত মণ্ডল আবারও সারা রাত নাইট ডিউটি করে থানায় এসেছেন। কার কাছে যেন থানা দেখাশোনা করার দায়িত্ব দিয়ে নিজে একটু বিশ্রাম করতে যাবেন। ফাইলে চোখ রেখেছেন তিনি। হঠাৎ করে বললেন, আয় বুড়ো, তুই আবার? এই তো 3 দিন আগেই জিডি করে গেছিস। হ্যাঁ? শিবনাথ বাবু কান্না ভেজা গলায় কুঁজো হয়ে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ে মাম্পি এখনো ফিরল না স্যার, ওর খোঁজ পেলেন? আজ 3 দিন হয়ে গেল, ওর মা যে। ধমকে উঠলেন ওসি, বললেন, হাসপাতাল, মর্গ, আশেপাশের থানা, সব জায়গায় খোঁজ করা হয়েছে, তোর মেয়ে কোথাও নেই, এ পালিয়ে গেছে মনে হয়। পালাবে কেন সাহেব? প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কদিন আগেই কলেজের টিচার বলেছিল ও নাকি খুব ভালো করছে।
আতঙ্কে ঠোঁট কেঁপে উঠেছে শিবনাথ বাবুর। ওসি ঠান্ডা গলায় যেন পাথর সমভাবে বললেন, মেয়েরা যখন ভালো করে পড়ে আর রাত্রিরে ফ্ল্যাটে গিয়ে ছেলেদের সঙ্গে শোয়, আগেই তো বলেছিলাম তোকে, কোথায় আছে খোঁজ নে। আজকালকার মেয়েদের কোনো ভরসা নেই রে বাবা। শিবনাথ বাবু অপমান গিলে চোখ নামিয়ে বললেন, আমি ছবি রেখে যাচ্ছি স্যার একটা। মাঝখানে যে ফাইলটাতে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ছিল, সেখানে ওর একটা ছবি পেলাম। ওসি উঠে দাঁড়িয়ে বললেন, ছবি আগে রেখে যাননি কেন? জিডি করলে তো ছবি দরকার হয়, ওটা জমা দিয়ে যান, এখন দেখা যাবে। থানার ভেতরে রিপোর্ট লেখার ঘর। শিবনাথ বাবু কাঁপা হাতে ছবি বের করে দিচ্ছেন পকেট থেকে। ডিউটি অফিসার বললেন, নাম বলুন মেয়ের। মাম্পি দত্ত, ফার্স্ট ইয়ার, হিস্ট্রি অনার্স, কলেজে খুব ভালো করতো। ঠিকানা? বিরক্তি মুখে ডিউটি অফিসার বললেন। শিবনাথ বাবু বললেন, আটখোলা, দক্ষিণ পাড়া, মোড়ের মাথার বাঁ দিকে আমার বাড়ি, একতলা ছোট বাড়ি। আমি স্কুটিতে করে বেরিয়েছিলাম সেই দিন। মিষ্টির দোকানদার বলল একটু আগেই নাকি মেয়ে হাঁটতে হাঁটতে বেরিয়েছে। তার আগেই আমাকে ফোন করে বলল, বাবা আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, ছবি দিয়ে যান, জিজি নম্বরটা লিখে নিন। শিবনাথ বাবু থানার বারান্দা ছেড়ে বেরিয়ে এসেছেন। হাতে কাগজ, চোখে জল, মনে অসম্ভব যন্ত্রণা। বারান্দার ধারে বসে থাকা এক কনস্টেবল নিচু গলায় বলে ওঠে, শুনলি ওই মেয়ে নাকি টপার ছিল জেলার মধ্যে, আজ 3 দিন ধরে নিখোঁজ। অন্য একজন কনস্টেবল বলল, এসব খোঁজার টাইম কই এখন? মোড়ে আবার ঝামেলা শুরু হয়েছে, রক্তারক্তি হয়েছে। ওসি তো আমাকেই পাঠাবে গিয়ে সামলাতে, আর মারগুলো আমায় খেতে। শিবনাথ বাবু ধীরে ধীরে স্কুটি স্টার্ট করেন। পিছনের ব্যাগে পুরনো ফাইল, যাতে মেয়ের সার্টিফিকেট আর কিছু পুরনো ছোটবেলার ছবি। তিনি জানেন না কোথায় খুঁজবেন, জানেন শুধু ঘরে খাওয়া দাওয়া বন্ধ, বেঁচে থাকাটাও বন্ধ। মেয়ের গলায় সেই ছোট্ট লকেটের ছবিটা মনে পড়ে, যেটা ওনার মায়ের মৃত্যুর পর উনি পরিয়ে দিয়েছিলেন। চোখটা আবার ঝাপসা হয়ে আসে চোখের জলে। ঘরে ছবি তখন ছিল না। উনি আবার বাড়ি ফিরে গিয়েছিলেন স্কুটি নিয়ে। তারপরে আলমারি খুলে মেয়ের অনেক ফাইলপত্র বার করে তখনই চোখ পড়ল মেয়ের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টে। টপার হয়েছিল জেলার মধ্যে, উজ্জ্বল ভবিষ্যৎ মেয়ের, অথচ মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুকের ভেতরটা চাপা কান্নায় ফেটে পড়ে ওনার। একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে থানায় রেখে আসেন তিনি। থানার ভেতরে ভীষণ ব্যস্ততা। ছেলেদের মারামারির ঘটনায় থানা হুলস্থুল হয়ে গেছে। গেটের বাইরে চিৎকার, কনস্টেবলের দৌড়াদৌড়ি। ওসি সুজিত মণ্ডল চেয়ারে বসে কপালে রুমাল চেপে ঘাম মোছেন। এই সময় টেবিলের ল্যান্ডলাইনে ফোনটা বেজে ওঠে আবার। ইতিমধ্যেই পাড়ার মোড়ের সেই কাণ্ডটা হাইলাইট হয়ে গিয়েছে টেলিভিশনে। ওপর মহল থেকে চাপ আসছে, ঘটনাচক্র শুরু করেছে যে তার উপযুক্ত শাস্তির জন্য। কিন্তু কাকে ধরবে ওসি? হ্যালো, থানা থেকে বলছি, মণ্ডল বলছি। অপর প্রান্ত গম্ভীর গলায় কেউ যেন বলে উঠল, আমি গোবিন্দপুর থানা থেকে বলছি। আপনাদের এক জিডি রেকর্ড করা মেয়ের সন্ধান পাওয়া গেছে। কি বলছেন? কোন মেয়ে? মেয়েটির নাম মাম্পি, ফার্স্ট ইয়ারে পড়ে। 3 দিন আগেই আপনাদের থানা থেকে খবর দেওয়া হয়েছিল এই পাশের থানায়। আপনার থানা থেকে জানানো হয়েছে আজ সকালেই আমাদের এখানে রাস্তার ধারে এক ঝোপের মধ্যে মেয়েটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে, অবস্থা ভীষণ খারাপ। ওকে রেপ করার চিহ্ন স্পষ্ট আছে। ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে গেছে, পা দুটো অবশ। ডাক্তার বলছেন হয়তো বাঁচবে না। ওসি চোখ ছানাবড়া করে উঠে দাঁড়িয়ে বললেন, কি আপনি নিশ্চিত? চেনা গেছে? হ্যাঁ, একটা ছবি আমাকে পাঠানো হয়েছিল, আমি নিশ্চিত। ওসি চট করে ডেস্ক থেকে ছবিটা তুলে নেন। ডিউটি অফিসারকে বলেন, ছবি পাঠাও এখনই। মাম্পি দত্ত, 3 দিন আগে যে বুড়ো লোকটা ছবি জমা দিয়ে গিয়েছিল সেটা স্ক্যান করে পাঠাও ওদের। 2 মিনিট পর গোবিন্দপুর থানা থেকে মেসেজ আসে। অপর প্রান্তে ফোনে আবার, ছবি মিলেছে, একই মেয়ে, জ্ঞান ফেরেনি এখনো, কিন্তু মুখ আর গায়ের পোশাক ওটা একদম মিলে গেছে। ওসি এক মুহূর্ত স্তব্ধ হয়ে খ্যাক খ্যাক করে হাসলেন। বুড়োটা প্রতিদিন এসে পড়ে, যাক এবার একটু জ্ঞান পেল। তিনি ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে শিবনাথ বাবু নাম্বারটা খুঁজে বার করলেন, ফোন লাগালেন।
অন্যদিকে শিবনাথ বাবু বারান্দায় বসে, কাঁধে চাদর জড়ানো, চোখে ঘুম নেই, কিচ্ছু নেই মনের মধ্যে। ফোনটা বেজে উঠতে তড়িঘড়ি ফোনটা তুলে নিলেন তিনি। হ্যাঁ বলুন। স্যার, মাম্পির খোঁজ, আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে শিবনাথ বাবু, পাশের জেলায়, খুব খারাপ অবস্থা, তবে বেঁচে আছে। শিবনাথ বাবু শরীরটা কেঁপে ওঠে, ফোনটা যেন হাত থেকে পড়েই যাবে। বললেন, বেঁচে আছে? কোথায়? কেমন আছে? এখন কথা বলার অবস্থায় নেই, ধর্ষণের শিকার হয়েছে, ঘাড়ের হাড় ভেঙেছে, লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আপনি এখনই থানায় চলে আসুন, এরপর আপনাকে নিয়েই যেতে হবে হাসপাতালে। শিবনাথ বাবু ফোনটা রেখে দিলেন। মনে মনে ফিসফিস করে বললেন, মাম্পি, আমার মাম্পি। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। স্ত্রী রান্নাঘরে ছিল। জিজ্ঞাসা করলো, কে ফোন করেছিল গো? কি হয়েছে? ওকে পেয়েছে? কিন্তু খুব খারাপ অবস্থা, চলো চলো, থানায় যেতে হবে। মাম্পির সন্ধান পাওয়ার পরে প্রস্তুতি নিচ্ছেন শিবনাথ বাবু এবং তার স্ত্রী। চলেও এসেছেন থানায়। বললেন, কি বলেছিলেন ওসি? সত্যি পাওয়া গেছে? হ্যাঁ, খুব খারাপ অবস্থা। তুমি তৈরি তো? আমি তৈরি, তুমি চলো, এক্ষুনি চলো। আচ্ছা শোনো, যাওয়ার আগে একজনকে ফোন করতে হবে। তিনি ফোনটা বার করে নাম্বারটা ডায়াল করলেন। রাজদীপ সান্যাল। হ্যালো রাজদীপ বাবু, আমি শিবনাথ বলছি, মাম্পির বাবা। হ্যাঁ বলুন, আপনার কণ্ঠস্বরটা এমন লাগছে কেন? আমাদের মেয়েকে পাওয়া গেছে পাশের জেলায়, ভয়ানক অবস্থা। আমি থানায় যাচ্ছি, আপনিও যদি একটু সাহায্য করেন। চিন্তা করবেন না শিবনাথ বাবু, আমি এক্ষুনি আসছি। 3 দিন আগের ঘটনা। থানায় যেদিন গিয়েছিলেন শিবনাথ বাবু, সেই দিন ওসি তখনও ওনার মেয়ে সম্পর্কে জিডি ফাইল না করে রীতিমতো তাড়িয়ে দিচ্ছিলেন। বলেছিলেন, কি কি মাম্পি মাম্পি করছেন? মেয়ে পালিয়েছে প্রেম করে, পরে ঠিক ফিরে আসবে যখন পেটে ভাত পড়বে না। আরে বিছানায় শুলে কি আর পেট ভরে? থানায় এসেছেন বলে আমরা আপনাদের সব খোঁজাখুঁজি করব, এটা ভাববেন না। বাড়ি যান। তাছাড়া পাড়ার মোড়ে এত অশান্তি, ছেলে পেলে মার খেয়ে কেলাকেলি করছে, আর আপনি। মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিলেন শিবনাথ বাবু। চোখটা ভিজে গিয়েছিল জলে। ঠিক সেই সময় রাস্তার এক কোণে পোশাক পরা একটি মেয়ে এসে দাঁড়িয়ে। কলেজের পোশাক পরা। ও মাম্পির বান্ধবী, এনসিসি ক্যাডেট। কাঁধে ব্যাজ, হাতে গ্লাভস, চোখে আত্মবিশ্বাস। চোখ বড় করে বলেছিল, কাকু, মাম্পি কোথায়? আজ কলেজে এক্সট্রা ক্লাস আছে, ও বলেছিল আসবে। মেয়েটি খেয়াল করে শিবনাথ বাবুর গলাটা কাঁপছে, চোখটা ভেজা। ও নিখোঁজ হয়েছে রে মা, থানায় গিয়েছিলাম, কেস নেয়নি, কেস নেয়নি। আমার মেয়েটা। রাস্তার মাঝেই তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। মেয়েটি সত্যি স্তম্ভিত। তারপরে ফোন তুলে কাকে যেন বলল, হ্যালো স্যার, একটা মেয়ের কেস নিয়ে থানায় অনীহা দেখাচ্ছে, আপনি প্লিজ একবার থানায় আসুন। ফোনটা কেটে শিবনাথ বাবুকে বলল, কাকু আমার সঙ্গে আসুন তো, কেস আজই ফাইল হবে। ঘটনাস্থল থানা। শিবনাথ বাবু আর মাম্পির বান্ধবী একই সঙ্গে ঢুকেছে। ওসি চেয়ারে হেলান দিয়ে বসেছেন। পাড়ার মোড়ে পাঠিয়েছেন কনস্টেবলদের দেখার জন্য। আহা, এমন সুন্দর মেয়ে যদি হয়, তাকে কেউ না নিয়ে গিয়ে পারে? কি শিবনাথ বাবু, এই তো আপনার মেয়ে, তা এই মেয়েকে তো চোখে পড়বেই। চেয়ারে হেলান দিয়ে চোখ বুলিয়ে শিবনাথ বাবুর দিকে তাকিয়ে এমন একটা কুমন্তব্য করলেন ওসি। একটা কুৎসিত হাসি মুখে টেনে ওসি তাকালো মেয়েটির দিকে। মেয়েটি কিন্তু এক দৃষ্টিতে ওসির চোখে চোখ রেখেছে। ওর চোখে অসম্ভব ঘৃণা। স্পষ্ট করে বলল, স্যার কাইন্ডলি 2 মিনিট অপেক্ষা করুন, আমার ট্রেনিং স্যার এখানেই আসছেন। ওসি আবার কুরুচিকর হাসি দিল। হঠাৎই থানার বাইরে একটা জিপ এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে নামলেন বছর 55 রিটায়ার্ড আর্মি কর্নেল রাজদীপ সান্যাল। সাদা পোশাক, চোখে সানগ্লাস, গাম্ভীর্য আছে মুখে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সবার মুখটা বদলে গেল। ওসির মুখটা থমথমে। বললেন, সান্যাল সাহেব, আপনি? রাজদীপ বাবু ধীরে ধীরে এসে দাঁড়ালেন সামনে। কড়া গলায় বললেন, একটা মেয়ে নিখোঁজ, তার অসহায় বাবা আপনার কাছে এসেছে, আপনি জিডি না করেই তাকে তাড়িয়ে দিচ্ছেন। ওসি ঘামতে লাগলো, গলা শুকিয়ে গেল। রাজদীপ বাবু চোখে চোখ রেখে বললেন, দেখুন, আপনার ওপর মহল যদি জানে আপনি কি করছেন,
একজন অসহায় বাবাকে সাহায্য না করে এইভাবে হেও করছেন, বুঝতে পারছেন কি হবে? থানার ভিতরে নীরবতা। ওসি ঢোক গেলে তারপরে ডিউটি অফিসারকে চিৎকার করে ডাকে, মাম্পি দত্ত নামে জিডি লিখে ফাইল করো এক্ষুনি। সবাই ব্যস্ত হয়ে পড়ে। রাজদীপ বাবু চুপচাপ দাঁড়িয়ে দেখেন। ওনার চোখে অগ্নির মতো স্পষ্ট বার্তা, অন্যায় বরদাস্ত করা কিছুতেই হবে না। সকালবেলা রাজদীপ বাবুর গাড়িতে বসে আছেন শিবনাথ বাবু ও তার স্ত্রী। দুইজনের চোখেই অশ্রু, চোখে মুখে শোক আর উদ্বেগের ছায়া। গাড়ি এগিয়ে চলেছে অন্য জেলায় হাসপাতালের মুখে। রাজদীপও সঙ্গে যাচ্ছে। অবশ্য শিবনাথ বাবু অনেক করে তাকে অনুরোধ করেছে। কাপা কাপা গলায় শিবনাথ বাবু বলল, রাজদীপ বাবু, একটা কথা বলুন তো, আমার মেয়েটা বাঁচবে তো? ড্রাইভার রাজদীপ বাবুর। শিবনাথ বাবুর মুখের দিকে ঘুরে বলল, আপনি চিন্তা করবেন না শিবনাথ বাবু, স্যার যখন আছেন, আমি শুধু বলছি হাল ছাড়বেন না। রাজদীপদা আছেন তো, আমি আছি, আপনার মেয়ের কিচ্ছু হবে না। হাসপাতালের সামনে গাড়ি এসে থামে। একজন পুলিশ অফিসার গেটের সামনে দাঁড়িয়ে। কাকে চান? রাজদীপ বাবু বললেন, মাম্পি এই হাসপাতালে আনা হয়েছে, জানতে পেরেছি আমরা। এই বলে উনি ওনার একটা কার্ড দেখালেন। পুলিশ অফিসার কিচ্ছু না বলে ইশারা করে আরেকজন কনস্টেবলের দিকে তাকালো। সেই কনস্টেবল তাদেরকে সেই ঘরের দিকে নিয়ে গেল, বলল, এদিকে আসুন। ভিতরে ঢুকতেই চোখে পড়ল আইসিইউর বাইরে এক ঘরে শুয়ে আছে মাম্পি। মুখে অক্সিজেন, হাত পা ব্যান্ডেজে বাঁধা, শরীর জর্জরিত। কিছুক্ষণ আগেই আইসিইউ থেকে বার করা হয়েছে। শিবনাথ বাবুর স্ত্রী দেয়ালে হেলান দিয়ে ধপ করে বসে পড়লেন। হে ভগবান, আমার মেয়েটা! একজন ডাক্তার ঘরে প্রবেশ করলেন, সঙ্গে রাজদীপ সান্যাল। আপনি কি মাম্পির বাবা? শিবনাথ বাবুর গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ের কি হয়েছে? মেয়েটিকে 3 দিন আগে গভীর রাতে স্থানীয় লোকজন ইটভাটার পাশে পড়ে থাকতে দেখেছে, হাসপাতালে নিয়ে এসেছে। ওর শরীরে প্রচন্ড আঘাতের চিহ্ন ছিল। আর বলে কিছুক্ষণের জন্য থেমে গেলেন তিনি। ডাক্তার চোখ নামিয়ে বললেন, ওকে প্রায় নগ্ন অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসায় আমরা কোনো রকম স্পাম যেটা পেয়েছি, তার অর্থ ধর্ষণ নিশ্চিত ওর ইন্টারনাল অঙ্গ থেকে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, একাধিক পুরুষ নয়, মাত্র একজন ব্যক্তি ওকে নৃশংসভাবে অত্যাচার করেছে। সেই ব্যক্তি যদিও শক্তিশালী পুরুষ। আমাদের প্রাথমিক অনুমান অনুযায়ী হৃষ্টপুষ্ট, লম্বা এবং শারীরিকভাবে বেশ শক্ত। ওর ইন্টিমেট স্থানে যেহেতু আমরা ওই জিনিসটা পেয়েছি, তাই শিবনাথ বাবু বললেন, পাশের জেলা থেকে ওকে নিয়ে এলো কিভাবে? ডাক্তার বললেন, সেটা বুঝতে পারছি না, তবে মেয়েটা এখনো আপনার অচেতন। জ্ঞান ফিরলে ও হয়তো নিজেই বলতে পারবে। আপাতত আমরা মেডিকেল ফরেন্সিক টিম ডেকেছি। শরীরের সব নমুনা সংগ্রহ করা হবে, ক্ষত, ডিএনএ সবকিছু, এমনকি ওর ইন্টিমেট স্থানে যেটা স্পাম সেটাও। ওর ইন্টারনাল ক্ষত হয়েছে অনেকটাই, আর ইন্টারনাল ক্ষতর জন্যই ওর জ্ঞানটা এখনো পর্যন্ত আসছে না। রাজদীপ সান্যাল ঠান্ডা অথচ দৃঢ় গলায় বললেন, ভালো করে সুরক্ষিতভাবে সংরক্ষণ করুন সবকিছু। এবার যেন একটা প্রমাণও না হারায়। আমরা বিচার চাই, প্রতিশোধ নয়। এই সময় ওসি বাবু ঘরে এলেন, বললেন, আমি সব দেখেছি স্যার, সব প্রক্রিয়া চালু করেছি। হঠাৎই ওনার ফোনটাও বেজে উঠল। বললেন, এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফোন রিসিভ করে বললেন, হ্যালো, হ্যাঁ বলুন। ফোনের অপর প্রান্ত থেকে কেউ একটা তাকে বলল, স্যার, যেই ছেলেগুলো মারপিট করছিল সেই রাতে, তাদের একজন অমিতেশ মারা গেছে আজ সকালে, হাসপাতালেই ভর্তি ছিল। কি বলছিস? মারা গেছে? তবে কি করবো স্যারের সামনে এখন? ওসির মুখটা শুকিয়ে গেছে। দৃশ্যপট কিন্তু সেখানেই থেমে যায়। সকাল 9:30, কোর্ট প্রাঙ্গণে গাড়ির ভিড়, কড়া নিরাপত্তা। কাঠগড়ায় উঠবে দুটো মামলা। একদিকে মাম্পির ধর্ষণের মামলা, অন্যদিকে পাড়ার মারপিটের মামলা, যেখানে এক যুবক ইতিমধ্যেই মারা গেছে, অমিতেশ। আদালতের বাইরে রয়েছে শিবনাথ বাবু, তার স্ত্রী, মাম্পির ছোট ভাই, মাম্পির বান্ধবী রিনা এবং অন্যান্য বন্ধু বান্ধবীরা। শিবনাথ বাবুর স্ত্রী চোখটা ভরে ওঠে জলে। ভগবান, কোর্টে এত দেরি হচ্ছে কেন? আমার মেয়েটা তো আজও জ্ঞান ফেরেনি। কাকিমা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মাম্পির কাছে আছি, সত্যি অবশ্যই বাইরে আসবে। শিবনাথ বাবু বললেন, কিন্তু শুনেছি
ওর শরীরে যে ডিএনএ পাওয়া গেছে তার সাথে নাকি কারো মিল হচ্ছে না। তাহলে এমনটা কে করলো? রিনা বলল, আপনি বুঝবেন না কাকু, পুলিশ তো বলেছে সেটা নিশ্চয়ই কিছু না কিছু সুরাহা বার করবে। কেউ তো একটা প্ল্যান করেই হয়তো। রাজদীপ সান্যাল এগিয়ে এসে বললেন, ওদের চিন্তা করা দরকার নেই। ডাক্তার বলেছে যে প্রমাণগুলো জোগাড় হয়েছে তা খুবই শক্ত, কোর্টে তা প্রভাব ফেলবে। এখন দেখতে হবে জজ সাহেব কি বলেন। অন্যদিকে কোর্টের ভেতরে প্রবেশ করেছেন বিচারপতি সৌরেন্দ্রনাথ বসু। কাঠগড়ায় দাঁড়িয়ে ছেলেদের দিকে একবার তাকিয়ে ফাইল খুললেন। আজকের প্রথম শুনানি মারপিট সংক্রান্ত কেস, যার ফলশ্রুতিতে একজন ছেলের মৃত্যু হয়েছে। তদন্ত অনুযায়ী মৃত যুবক অমিতেশ প্রথম আঘাত করেছিল, বাকি অভিযুক্তরা আত্মরক্ষার্থে লড়েছে, এমনটাই দাবি করেছে ডিফেন্স। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মধ্যে একজন একটু কেঁপে ওঠে। আদালতের কাঠগড়ায় গেটের বাইরে দাঁড়িয়ে রাজদীপ সান্যাল ও ওসি নীরবে সব শুনছেন। জজ সাহেব চোখে চশমা রেখে গম্ভীর গলায় বললেন, তবে এই কোর্টে যে প্রমাণপত্র জমা পড়েছে তাতে বোঝা যাচ্ছে সংঘর্ষ দুই পক্ষের সম্মতিতে ছিল না। মৃত যুবক প্রথম আঘাত করেন, তিনি পরবর্তীতে অতিরিক্ত মারও খেয়েছেন, যার ফলে হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাকিরা কি মাত্রা ছাড়িয়ে গিয়েছিল? প্রতিবাদী আইনজীবী উঠে দাঁড়ান, বলেন, মাননীয় বিচারপতি, আমার মক্কেলেরা আত্মরক্ষার্থে কাজ করেছে। মৃত ব্যক্তি নিজে নেশাগ্রস্ত ছিল এবং এলাকার অনেক সমস্যার কারণও ছিল সে। আমাদের কাছে প্রত্যক্ষদর্শীর বয়ানও আছে। তাকে বাপি বলে সকলে ডাকত। জজ সাহেব বললেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনবো পরবর্তী শুনানিতে। আপাতত এই কেসে অভিযুক্তরা জামিনে থাকবে, তবে নজরদারিতে থাকবে। এলাকা ছাড়তে পারবে না কেউ। ঘোষণা শুনে এই ছেলেদের পরিবারে স্বস্তির নিঃশ্বাস এলো। রাজদীপ সান্যাল বাইরে দাঁড়িয়ে ওসিকে উদ্দেশ্য করে বললেন, এখন যদি কেসটা একটু ঘুরে যায় তাহলে কিন্তু ধর্ষণের মামলার দিকেও প্রভাব পড়বে। ওসি বললেন, ঠিক বলেছেন স্যার, তবে মাম্পির কেসটা একদম আলাদা। এই ছেলেগুলোর সাথে জড়িত নয়, সেটা আমাদের কাছে প্রমাণ আছে। আজকের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। মাম্পির শরীরে পাওয়া স্যাম্পেলের সঙ্গে এই প্রত্যেকটা ছেলের ডিএনএ টেস্ট করা হয়েছে, কারোর সাথেই ম্যাচ খায়নি। এদিকে হাসপাতালে মাম্পির শরীর থেকে যে তথ্য নমুনা সংগ্রহ করা হয়েছে তার রিপোর্ট হাতে পেয়েছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। ফোনে রাজদীপ সান্যালকে তিনি বললেন, স্যার, নতুন আপডেট আছে। ডিএনএ পরিচিত কারোর সঙ্গে মিলছে না। এটা পরিষ্কার যেটা বাইরের লোক, এমন কেউ যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই। অর্থাৎ এই ক্রাইম তার জীবনে একেবারে প্রথম। তাহলে ওকে এখানে নিয়ে আসার পেছনে কি বড় কোনো প্ল্যান আছে? মানে এমন একজন ব্যক্তি যে এই এলাকার নয়, অথচ মাম্পির ওপরে তার এত রাগ? রাজদীপ গম্ভীর গলায় বললেন। ফরেনসিক অফিসার বললেন, সেটা তো তদন্ত করেই বুঝতে হবে স্যার। তবে একটা জিনিস পরিষ্কার, মেয়েটিকে অত্যন্ত পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল। কোর্টে মাম্পি ধর্ষণ মামলার শুনানি শুরু হয়েছে। বেলা 11টা। কোর্ট রুম একেবারে ঠাসাঠাসি ভিড়ে ভর্তি। বিচারপতি সৌরেন্দ্রনাথ আসন গ্রহণ করেছেন। সামনে সরকারি কৌঁসুলি, ডিফেন্স উকিল এবং একে একে কাঠগড়ায় তোলা হচ্ছে প্রত্যক্ষদর্শী ও মাম্পির ঘনিষ্ঠদের। রাজদীপ সান্যালও হাজির। বাইরে মিডিয়া অপেক্ষমান। শুরু হলো জেরা। সরকারি উকিল উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকের এই মামলায় যেখানে একজন মেয়ের ওপরে পাশবিক নির্যাতন করা হয়েছে, আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করব কে কবে কোথায় কিভাবে দেখেছে বা কিভাবে জড়িত ছিল বা তথ্য পেয়েছে। প্রথম ডাক বিজনশীলকে, মিষ্টির দোকানদার। একজন মাঝবয়সী লোক কাঠগড়ায় আসে। একটু নার্ভাস, কিন্তু বলার চেষ্টা সাহস প্রচুর। সরকারি উকিল বললেন, নাম বলুন। বিজনবাবু বললেন, বিজন শীল, বয়স 47। আমি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক। সরকারি উকিল বললেন, মাম্পিকে শেষ কবে দেখেছেন? বিজনবাবু বললেন, ওই দিন সকালে, ঘটনার দিন যেদিন মারপিট হলো। ও এসেছিল, আর তার আগে আর একদিন এসেছিল দুপুরের দিকে এক প্যাকেট সন্দেশ নিতে, তারপরে সোজা বাড়ি চলে গিয়েছিল। ও কি কারো সঙ্গে ছিল? না, একাই ছিল, হাসি খুশি মেজাজেই ছিল। তারপর ওকে আর দেখিনি। তারপরে দেখেছিলাম দুদিন পর, ওই যেদিন নাকি ও ওর বাবাকে ফোন করে বলল পাড়ার মোড়ে যেদিন খুব অশান্তি হলো সেই দিন। তারপরে
পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিজনবাবু সরে গেলেন। ডাকা হলো এবার মাম্পির বান্ধবীকে। সরকারি উকিল বললেন, মাম্পির বান্ধবী তাই না? হ্যাঁ, একই ক্লাসে পড়ি। মাম্পি খুব ভালো ছাত্রী। ওই দিন ও আমায় বলেছিল কলেজে এক্সট্রা ক্লাস আছে, তাই। কোনো সন্দেহজনক কথা বলেছিল আপনার বান্ধবী আপনাকে? কারোর সঙ্গে রাগ, দ্বন্দ্ব অথবা প্রেম ভালোবাসা? একেবারেই না। ওই মেয়ে কারো ক্ষতি করতেই পারে না। আমি তো ভাবতেই পারছি না যে। পরবর্তী সাক্ষী শিবনাথ বাবু এবং তার স্ত্রী। সরকারি উকিল বললেন, আপনার মেয়েকে লাস্ট আপনি কখন দেখেছেন? মেয়েকে ওই দিন আমি দেখেছিলাম ঠিক সকালে। মেয়ে বেরিয়েছিল একটু। কি করতে বেরিয়েছিল? ওর দরকার ছিল কাকে একটা ফোন করবে, তাই। বোধহয় ওর বান্ধবীকেই। আপনার বাড়িতে ফোন নেই? হ্যাঁ, ফোন আছে, কিন্তু আমার রিচার্জ শেষ হয়ে যায়। তা ও বলেছিল ফোন করে তারপরে ফোনে রিচার্জ করবে। রিচার্জ করে ও পড়তে যাবে, কিন্তু ও আমাকে জানায় ও পড়তে যেতে পারছে না, আর ফোনে রিচার্জ করা হয়ে গিয়েছিল। আচ্ছা। সমস্ত কথাবার্তার পর এটা জানা গেল যে এখানে ফোনের যে দোকানদার তারও একটা ভূমিকা আছে। এইবার শিবনাথ বাবুর পরে ওনার স্ত্রীকে ডাকা হলে স্ত্রী বললেন, ভোরবেলা 5:30টায় উঠেছিল, পড়া আছে। বলেছিল 7 সকালে দোকান খুলে আগে রিচার্জ করবে, তারপরে কোন এক কাকে ফোন করবে, তারপরে না হয় হয়তো সেই ফোনটা রিনাকে করা হয়েছিল। এইভাবেই সাজানো হলো সব বিষয়বস্তুটা। স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, ও তেমনি কারোর সঙ্গে মিশতো না, আর যদি কারোর সাথে ও সেরকম কিছু করতো তাহলে ও আমাকে অন্তত বলতো। সরকারি উকিল বললেন, আপনারা কাউকে সন্দেহ করেন? না, কাউকে সন্দেহ করতে পারছি না। এরপরে কাঠগড়ায় আসলেন রাজদীপ সান্যাল, যিনি এই কেসে প্রথম দায়িত্ব রেখেছেন। সরকারি উকিল বললেন, আপনি রাজদীপ সান্যাল, তদন্ত অফিসার? কি বলি বলুন তো, সারা জীবন আর্মিতে ছিলাম, তবে আমি না গেলে হয়তো ওসিবাবু কেসটা নিতেন না। আচ্ছা, আপনি কি কোনো তথ্য পেয়েছেন? মেয়েটিকে নাকি পাওয়া গিয়েছিল ইটভাটার পাশে, অচেতন অবস্থায়, নগ্ন, শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। ফরেন্সিক রিপোর্ট আমরা পেয়েছি, একজন পুরুষের স্পাম পাওয়া গেছে, কিন্তু ডিএনএ কারোর সাথে মিলছে না, অর্থাৎ সেই ব্যক্তি স্থানীয় নয়। তাহলে কি অপনয়নের আশঙ্কা করা যায়? হ্যাঁ, সেটা করাই যায়। প্রধান ধারা। এটি শুধুমাত্র ধর্ষণ নয়, এটি পরিকল্পিত অপহরণ, শারীরিক নির্যাতন এবং সম্ভবত কোনো গোষ্ঠীর পক্ষ থেকে চালানো অপারেশন। আপনি বলছেন কোনো সংগঠিত অপরাধ চক্র? সম্ভাবনা প্রবল স্যার। ইতিমধ্যেই অপনয়ন পার্টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলা থেকে অপহরণ করে মেয়েদের পাচার হয়, তবে এখনো প্রমাণটা হাতে আসেনি। ডিফেন্স উকিল উঠে দাঁড়ায়, বলেন, মাননীয় বিচারপতি, এক্ষেত্রে দয়া করে আদালত এই কথা মাথায় রাখুক, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে কোনো মোক্ষম সূত্র পর্যন্ত নেই। সরকারি উকিল বললেন, কিন্তু ঘটনাস্থল বিশ্লেষণ, স্পার্ম এবং নির্যাতনের ধরন স্পষ্ট বলছে একজন অত্যন্ত শক্তিশালী পুরুষ এই অপরাধে জড়িত, এবং তার উদ্দেশ্য শুধু মেয়েটিকে শারীরিক অত্যাচার নয়, মেয়েটিকে মানসিকভাবে ভেঙে দেওয়া। জজ সাহেব চোখ সরু করে বললেন, তাহলে এখনো পর্যন্ত এটা স্পষ্ট, মেয়েটিকে অপহরণ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছে, এবং অভিযুক্ত ব্যক্তি এলাকা বহির্ভূত। তদন্ত চলবে। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করছে 7 দিনের মধ্যে। এই 7 দিনে রাজ্য সিআইডি এবং জেলা পুলিশকে যৌথভাবে রিপোর্ট জমা দিতে হবে। শেষে বাইরে বেরিয়ে আসেন সবাই, উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখে। সংবাদ মাধ্যম অপেক্ষা করছে নতুন তথ্যের জন্য। মাম্পি ধর্ষণ মামলা অনিশ্চয়তার গর্ভে নতুন মোড় পর্ব। আদালতের অপেক্ষা, ডিএনএ শরণাপন্ন হওয়া। 6 মাস কেটে গেছে। আলোচিত মাম্পি ধর্ষণ মামলা এখনো অনিশ্চয়তায় মোড়া। সংবাদ মাধ্যমে ক্রমাগত চাপ বাড়ছে। লোকেরা প্রশ্ন তুলছে, একটা মেয়ে হাসপাতাল থেকে ফিরেছে, অথচ অপরাধীরা এখনো ধরা পড়েনি কেন? হাসপাতালে বিকেল 3টের সিন। রাজদীপ সান্যাল তদন্তকারী অফিসার, সঙ্গে একজন তরুণ লেডি অফিসার শর্মিষ্ঠা। সাদা সালোয়ারে মাম্পি ধীরে ধীরে উঠে বসে।
তাকে আগলে রেখেছে হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ এবং নার্সেরা। শর্মিষ্ঠা নরম কণ্ঠে বলল, মাম্পি, আমি শর্মিষ্ঠা, পুলিশের ডিপার্টমেন্ট থেকে এসেছি। তুমি আমাদের একটু সাহায্য করলে আমরা তোমার সঙ্গে যারা এই নৃশংস অপরাধ করেছে তাদেরকে ধরতে পারবো। মাম্পি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি যতটা মনে আছে বলবো। রাজদীপবাবু বললেন, ভয় পেও না, কোর্ট চাইছে তোমার জবানবন্দি। তুমি আমাদের শেষ আশার আলো। মাম্পি চোখ নামিয়ে বলল, আমি শুধু এটুকু বলতে পারি, একজন লোক ছিল, সে পিছন থেকে আমার মুখ চেপে ধরে, তারপরে কাপড় দিয়ে আমার চোখ মুখ হাত পা বেঁধে দেয়। তুমি কি গলা, শরীর বা কোনো চেনা গন্ধ কিছু বুঝতে পারোনি? না, খুব বেশি বহুল ছিল মনে হয়েছে। আমি কিছু বলতে পারিনি, মনে হচ্ছিল পুরোটা ওর আগে থেকে প্ল্যান করা। তোমার সঙ্গে কি কারো গোপন সম্পর্ক ছিল যেটা তুমি কাউকে জানাওনি? না স্যার, এমন কিচ্ছু আমি করিনি। আমি শুধু পড়াশোনা আর আমার বান্ধবী রিনা, রাহুল আর এনসিসি করে, ওদেরকে নিয়ে থাকি। ওরা খুব সাহসী, ওদের সাথে সব কথা শেয়ার করতাম। পরবর্তী দিন আদালতের কক্ষ। বিচারপতি সৌরেন্দ্রনাথ বসু, সরকারি কৌশলী ডিফেন্স উকিল এবং পুলিশ আধিকারিকেরা উপস্থিত। সরকারি কৌশলী বললেন, মাননীয় বিচারপতি, হাসপাতাল থেকে আসা ভিডিও জবানবন্দি পেশ করছি। ভিকটিম এখন মানসিক এবং শারীরিকভাবে আসতে অক্ষম। ভিডিও চালানো হলো। মাম্পির কাঁপা গলায় বলা কথাগুলো সবার কানে বাজে। জজ সাহেব চোখটা মুছলেন। একটি মেয়ের সাথে এমন পাশবিকতা, অথচ 6 মাস কেটে যাওয়ার পরেও আমরা জানতে পারিনি অপরাধী কে। রাজদীপ বললেন, স্যার, স্পার্মের ডিএনএ রিপোর্টের ভিত্তিতে আরো গভীরে যাচ্ছে বিষয়টা। কোর্ট অনুমতি দিলে ভিকটিমের আত্মীয় এবং পরিচিতদের ডিএনএ সংগ্রহ করা শুরু হবে। অবশ্যই আমি আদেশ দিচ্ছি। শুধু আত্মীয় নয়, মামলায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের সাক্ষ্য যারা দিয়েছেন, প্রত্যেকের ডিএনএ টেস্ট করানো হবে। ডিফেন্স অফিসার বললেন, মাননীয় বিচারপতি, সকলের ডিএনএ সংগ্রহ করাটা একটা অত্যন্ত ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় কি? জজ সাহেব বললেন, অপরাধীর খোঁজে আইন তার শেষ অস্ত্র প্রয়োগ করতে পারে। যখন ভিকটিম এতটা স্পষ্টভাবে সাহায্য করছে, তখন তদন্ত থেমে থাকতে পারে না। আমি আদেশ দিচ্ছি, সন্দেহভাজন প্রত্যেকের স্যাম্পল সংগ্রহ করা হোক। পরবর্তী দিন থানায় লেডি অফিসার শর্মিষ্ঠা এবং সাব ইন্সপেক্টর মিলন। শর্মিষ্ঠা প্রথম তালিকায় বলে, রিনা, বিজনবাবু, অমিতেশ, রাহুল, দীপঙ্কর, সঞ্চারী, প্রত্যেকেই যুক্ত। মিলন বলে, তাদের স্যাম্পল কিভাবে নেব? কেউ কি রাজি হবে? চাপ প্রয়োগ করতে হবে, আইনানুগভাবে একটা নোটিশ পাঠাতে হবে। ইনভেস্টিগেশন আন্ডার জুডিশিয়াল ইনস্ট্রাকশন উল্লেখ করো। কেউ না আসলে ম্যাজিস্ট্রেটের নির্দেশ নিয়ে ওয়ারেন্ট ইস্যু করব। মিলন বলল, এমন যদি হয়, সেই ডিএনএ যদি মিলে যায় কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে। শর্মিষ্ঠা চোখে জেদ এনে বলে, সত্যি সামনে এলে যা হবার হবে মিলন, তবে আমরা একটা নিরপরাধ মেয়ে ন্যায়ের জন্য লড়ছি। কে সেই অপরাধী, তার চেয়ে সবচেয়ে বড় কথা, কেন সে এটা করেছে, কি মোটিভে সে এটা করেছে। একটা মেয়ে তো আমাদের চোখের সামনে শেষ হয়েই গেল মিলন, তার তো কোনো রিপোর্টই পাওয়া গেল না। এমনকি পড়ি কি মরি তার লাশটা পুড়িয়ে দেওয়া হলো। এই ক্ষেত্রে মাম্পি বেঁচে আছে, এটা আমাদের কাছে একটা অনেক বড় প্লাস পয়েন্ট না? রাজদীপ সান্যাল সেই দিন নিজের কেবিনে বসে একা একাই বলছে, মেয়েটার চোখ বেঁধে দিয়েছিল, মানে অপরাধী স্পষ্টভাবে মেয়েটাকে চেনে, ভয় পেত মেয়েটাকে। যদি মেয়েটার চেহারা চিনে ফেলতে পারে, তাহলে কি মেয়েটার খুব কাছের লোক? আচ্ছা, মাম্পি কি সবটা খুলে বলছে না? ওর কোনো প্রেমিক নয় তো? না, মাম্পির মাও বলেছে মেয়ে এরকম করতে পারে না। ওর ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী সবাই বলেছে না। আচ্ছা, মেয়েটা কি গোপনে কারো সাথে? কোর্ট রুম সকালের শুনানি চলছে। সরকারি উকিল এখন পরিবর্তন হয়েছে। এসেছেন উষা ব্যানার্জি। ফাইলের পাতা উল্টে তাকিয়ে রয়েছেন। মাননীয় বিচারক মশাই, আমরা 3 জনের ডিএনএ পরীক্ষা করেও এখনো উপযুক্ত পরিচয় জানতে পারিনি, তবে আমরা এক জিজ্ঞাসায় আছি। জজ সাহেব অর্থাৎ উষা দেবী বললেন, কাকে নিয়ে? এই কেসে যিনি মাঝে মাঝে আসছেন, যিনি সাহায্যের জন্য স্বেচ্ছায় আসছেন, রাজদীপ সান্যাল। উনি একাধিকবার সাক্ষ্য দিয়েছেন ম্যাডাম। আমি জানতে চাই, ওনার ডিএনএ টেস্ট করা হয়েছে কি?
পিছনের সারি থেকে হালকা গুঞ্জন শুরু হলো। রাজদীপ উঠে দাঁড়ালো, বলল, আমার তো মাম্পির সাথে কখনো কোনো দেখাই হয়নি। আমি ওকে চিনতাম না, শুধুমাত্র আমার স্টুডেন্টের অনুরোধে এখানে এসেছি। আর ও আমার থেকে অনেকটাই ছোট। ও আমার সন্তান তুল্য, স্নেহের তুল্য। জজ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি বলছেন কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল না? একবারও না? না ম্যাডাম, আমি একজন প্রাক্তন সেনা অফিসার। কার্গিল যুদ্ধের সময় ফ্রন্ট লাইনে ছিলাম। তখন থেকেই বুঝেছি জীবনে কোনো সম্পর্ক গড়ে তোলা এবং সেটা ভেঙে গেলে সত্যিই কষ্ট হয়। তাই বিয়ে করিনি। আমার বাড়িতে এখন আমার বড়দি আর ওনার মেয়ের সঙ্গে আমি থাকি। ওদের দেখাশোনা করি অভিভাবক হিসাবে। আর বড়দির মেয়ের সঙ্গে মাম্পির অনেকটাই মিল। সরকারি উকিল বললেন, রাজদীপ বাবু, আপনি বলছেন আপনি পরিষ্কার। তাহলে যদি আপনার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, মানে অনুমতি চাই, আপনি কি রাজি? রাজদীপ বাবু হেসে বললেন, নিশ্চয়ই, আপনারা নিতে পারেন। আমি নিশ্চিত আমার ডিএনএ মিলবে না। আমি নির্দোষ। মাননীয় বিচারক, আমি আদালতের কাছ থেকে আবেদন করছি যে রাজদীপ সান্যালের ডিএনএ নমুনা সংগ্রহ করে সেটা ভালো করে পরীক্ষা করে দেখা হোক। জজ সাহেব বললেন, রাজদীপ বাবু, আপনি তো সম্মতি দিচ্ছেন। তাহলে এই আদালত আপনার ডিএনএ স্যাম্পল সংগ্রহ এবং পরীক্ষার নির্দেশ দিচ্ছে। আগামী 7 দিনের মধ্যে এই কার্যদিবসে রিপোর্ট জমা দিতে হবে। পুলিশ অফিসার, এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করুন। অফিসার স্যালুট করে ম্যাডামকে হ্যাঁ সম্মতি দিল। রাজদীপ হেসে ওঠে। পরের দিন সকালে প্রথম আলোতে খবর ছড়িয়ে পড়ে, রাজদীপ সান্যাল দোষী। ডিএনএ টেস্ট ম্যাচ করেছে। কোর্ট চত্বর থিরথির করছে মিডিয়া, ছাত্রছাত্রী এবং এনসিসির মিছিল আর স্লোগানে। জাস্টিস ফর মাম্পি। ধর্ষক রাজদীপের শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এনসিসি ইউনিফর্মে ছাত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, আমরা যাকে শ্রদ্ধা করতাম, আমাদের বিশ্বাস ভেঙে গেল। ওনার মতো একজন সেনা অফিসার যদি এটা করেন, তাহলে সমাজে মেয়েদের নিরাপত্তা কোথায়? রাজদীপ বাবুর সামনে মিডিয়া উপস্থিত। এই বাড়িতেই থাকেন প্রাক্তন আর্মি অফিসার রাজদীপ সান্যাল। ডিএনএ রিপোর্ট প্রমাণ করেছে মাম্পির ওপর যিনি নারকীয় নির্যাতন চালিয়েছেন, তিনি আর কেউ নন, রাজদীপ বাবু নিজেই। আজ কোর্টে ওনার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যে ওনাকে স্থানান্তর করা হবে। কোর্ট চত্বর, কোর্ট রুমে ঘোষণার পর জজ সাহেব বললেন, এই আদালতে ডিএনএ প্রমাণ, মাম্পির জবানবন্দি এবং অন্যান্য তথ্য প্রমাণ পর্যালোচনা করে প্রাক্তন সেনা অফিসার রাজদীপ সান্যালকে দোষী সাব্যস্ত করছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। কোর্ট রুমে হাহাকার পড়ে। কেউ কাঁদছে, কেউ উল্লাসে চিৎকার করছে। মাম্পির বাবা এবং মা বললেন, প্রথম দিন থেকেই মনে হয়েছিল শক্তপোক্ত লোক, কিন্তু সেটা কি সত্যি রাজদীপ সান্যাল? তোর ওপরে কোনো অন্যরকম অত্যাচার চালানো হলো না তো রে মা? আমার মন কিন্তু মানছে না বাবা, আমারও বিশ্বাস হচ্ছে না। কিছু একটা গন্ডগোল হচ্ছে বাবা। আমি মুখ দেখিনি ঠিকই, কিন্তু বলতে পারি উনি নন। উনি তোমার মতো বাবা, উনি তোমার মতো। না, আমার চিন্তায় কোনো ভুল হতে পারে না। সেই দিন প্রবল ঝড় বৃষ্টি উঠেছে। পুলিশের ভ্যান জেলের বাইরে দাঁড়িয়ে। পুলিশ কনস্টেবল দরজা খুলে রাজদীপ বাবুকে আনছেন অন্য জেলে ট্রান্সফারের জন্য। রাজদীপ বাবু, বেরোতে হবে। কোনো সাড়া নেই। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা না খুললে দেখা গেল রাজদীপ বাবুর নিথর দেহটা। বিছানার চাদরে মোড়া, একটা ফাঁস ঝুলছে সেটা। দেওয়ালে লেখা, আমি করিনি, আমি করিনি, আমি করিনি। আজ সন্ধ্যায় ট্রান্সফারের আগে রাজদীপ সান্যাল আত্মহত্যা করেছেন তার ছেলে, প্রাক্তন সেনা অফিসার যিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি ছিলেন। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে দিলেন তিনি, কিন্তু রেখে গেলেন অসংখ্য প্রশ্ন। রাজদীপ বাবুর বাড়িতে সেই দিন সন্ধ্যায় একটা প্রবল হাহাকার এবং কান্নার গুঞ্জন পড়ে গেল। যেহেতু আত্মহত্যা, তাই রাজদীপ বাবুর বোনের মেয়েটাই সব কাজকর্ম করেছে। বাড়ির উঠোনে বেশ কয়েকজন মানুষ এসে উপস্থিত। পরিবেশ শান্ত। কয়েকজন পণ্ডিত এসেছে। ঘরের কোণে রাজদীপের দিদি রয়েছে। পাশেই সেই দিদির মেয়ে প্রিয়ংবদা। ক্লান্ত চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ঠিক তখনই গাড়ির হর্নটা বেজে ওঠে। কে এলো? দরজার কাছে গিয়ে দেখে একজন সুপ্রসন্ন মুখের মধ্যবয়স্ক পুরুষ।
হাতে একটা প্যাকেট, চোখে ক্লান্তি। বিধান কাকু? হ্যাঁ, অনেক দেরি করে ফেললাম রে মা। খবরটা যেই দিন পেলাম বিশ্বাস করতে পারিনি, তাই আজকে আসতেই হলো। শেষবার অন্তত বন্ধুর স্মৃতির সামনে এসে একটু দাঁড়াতে চাই। বিধান বাড়িতে প্রবেশ করে। রাজদীপের ছবির সামনে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকে। প্রিয়ঙ্বদা পাশে আসে। কাকু, তুমি তো মামাকে চিনতে, উনি এরকম কাজ করতে পারেন? দেখ মা, আমি কি করে কি করি বলতো, তবে আমার বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা নিয়ে। ও আমার কলেজের রুমমেট ছিল, একই মেসে একই রুমে একই স্বপ্নে বড় হয়েছি আমরা। ওর চোখ এতটা নোংরা হতে পারে না। আমি ওকে ফোনে বলেছিলাম, তোকে আজকে সামনাসামনি বলছি রাজদীপ এটা করতে পারে না, কিন্তু ডিএনএ টেস্ট ওটা ভুল হতে পারে। হতে পারে, হয়েছেও বহুবার। আমি নিজে জেনেটিক বায়োটেকনোলজি নিয়ে কাজ করি, বিশেষত মলিকুলার বায়োলজি আর ফরেন্সিক ডিএনএ অ্যানালাইসিস, এটাই আমার রিসার্চ এরিয়া। ডিএনএ এমন একটা জিনিস যা প্রায় প্রতিটি কোষে থাকে, প্রত্যেক মানুষের সঙ্গে আলাদা আলাদা হয়। ডিএনএ প্রোফাইলিং ফরেন্সিকে অপরাধী চিহ্নিত করতে ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু একটা বড় কিন্তু আছে। ডিএনএ টেস্টে 3 জায়গায় ভুল হতে পারে: স্যাম্পল কালেকশন ভুল, ল্যাব প্রসেসিংয়ের সময় মানবিক ভুল, টেস্টের রিপোর্টিং ইচ্ছাকৃতভাবে পাল্টে দেওয়া বা ভুল ব্যাখ্যা। এই বিষয়ে হচ্ছে ক্রস কন্টামিনেশন, যেখানে রাজদীপ অপরাধী অথচ রাজদীপের ডিএনএর সাথে হয়তো ভুলভাবে মিশে যেতে পারে, বিশেষ করে তিনি যখন আগে সেই জায়গায় যাননি বা কোনো রকমভাবে মাম্পির সাথে কোনো যোগাযোগ হয়নি। আপনি কি বলতে চাইছেন? মামাকে ফাঁসানো হয়েছে কাকু? হ্যাঁ, ঠিক নিশ্চিত করে বলতে পারি না, তবে সন্দেহ প্রবল। আমি চাই এই মামলার ফরেন্সিক রিপোর্ট আমি নিজে পর্যালোচনা করি। আমিও চাই আমার মামার একটা পুনর্বিচার হোক। কারণ মানুষটার চরিত্র, বিশেষ করে এমন একজন যে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত রক্ষা করেছে, তার মৃত্যু এত সহজে ভুল দিয়ে লেখা যেতে পারে না। আপনি পাশে আছেন তো? সব সময় আছি রে মা, শুধু চাই সত্যটা সামনে আসুক। রাত 10টায় রাজদীপ বাবুর ঘর। ঘরের কোণে আলো কম, টেবিলের ওপরে কয়েকটা ফাইল, কাগজ আর ল্যাপটপ রাখা। প্রিয়ঙ্বদা চুপচাপ টেবিলের ওপর থেকে একটা পুরনো ফাইল বের করে বিতান বাবুর হাতে দেয়। ভিতরে কাগজপত্র, কোর্টের যাবতীয় কাগজপত্র এবং তদন্তের কিছু কপি রয়েছে ডিএনএ টেস্টের কপিও। এইসব কাগজ আমার কাছে ছিল, মামা বলতে না আমি করিনি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বুঝতাম উনি মিথ্যে বলছেন না কাকু। উকিলেরা কোনোভাবেই ওনার পক্ষে দাঁড়াতে চায়নি, বলেছে রিপোর্ট আছে, ডিএনএ ম্যাচ হয়েছে, কিছু নাকি করার নেই। বিধান কাগজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একটা পৃষ্ঠায় চোখটা থেমে যায়। হাতের কাঁচের চশমাটা ভালো করে পরে নিলেন মুছে। দেখলেন ডিএনএ ম্যাচ, 99.9% প্রবাবিলিটি। বিধান চুপ করে বলল, এটাই আমি ভেবেছিলাম, 99.9% মানে পুরোপুরি ম্যাচ নয়, কিন্তু সবাই যে বলছে এটাই নিশ্চিত, তাই মামাই নাকি সবটা করেছে। এখানেই ফাঁকটা লুকিয়ে আছে। প্রশ্ন হচ্ছে ওই 1% আসল রহস্যে। ডিএনএ প্রোফাইলিং কখনোই 100% নিশ্চয়তা দেয় না, বিশেষ করে যদি পার্টিশিয়াল ম্যাচ হয়। মানে ধর ডিএনএতে আমরা এসটিআর, শর্ট টেন্টাম র্যাপিড নামে কিছু জায়গায় দেখি, সেই জায়গাগুলোয় কিছু নির্দিষ্ট জিনের প্যাটার্ন দেখে ম্যাচ হয়। একজন আসামির সাথে যদি 15টির মধ্যে 14টা ফোকাস একেবারে লোকাসভাবে মিলে যায়, তবেই সেটা হয় ম্যাচ। 99.9 মানে সেক্ষেত্রে হতে পারে একটা লোকাস মেলেনি, আর এই না মেলা লোকাসটাই হতে পারে প্রকৃত অপরাধীর ছায়া। 1% মানে হলো অপরাধী স্থলে ডিএনএ প্রায় মিলে গেছে কিন্তু পুরোপুরি না। এখন দুটো সম্ভাবনা এসে দাঁড়ায়, এটা ক্রস কন্টামিনেশন বা ডিএনএ আসল রাজদীপের নয়, কিন্তু এমন কারো যার সঙ্গে রাজদীপের জিনগত সম্পর্ক থাকতে পারে, নিজের ছেলে, আত্মীয় অথবা ভাইপো। প্রিয়ঙ্বদা একটু থেমে দম নিয়ে বলে, তাহলে কি হবে কাকু? আমি ভাবছি এই রিপোর্ট আবার স্বতন্ত্র ল্যাবে পরীক্ষা করাবো। আমার নিজস্ব ল্যাব আছে, গভর্নমেন্ট অনুমোদিত। আমরা ফরেন্সিক সায়েন্স নিয়েই তো কাজ করি। আমার এসটিআর গুলো আমি আবার বিশ্লেষণ করব, এই লোকাস কোথায় মেলেনি সেটা খুঁজে বার করব। তাহলে কি প্রমাণ হবে মামাকে ফাঁসানো হয়েছে? হবে, তবে নিশ্চিতভাবে বলতে পারছি না। এই রিপোর্টে সন্দেহের অনেক ছায়া আছে। আর একটা কথা,
এই কেসে আমি শুধু একজন বন্ধু নই রে, একজন বিজ্ঞানী। সত্যি না বের করে আমি ছাড়বো না। কোর্টে বিতানবাবুর পিটিশনের শুনানি চলছে। মিস্টার বিতান, আপনি বলছেন আপনি একটি নতুন ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে এই সন্দেহ প্রকাশ করছেন যে ডিএনএ রিপোর্ট ভুল। জি মাই লর্ড, আমি একজন সিনিয়র রিসার্চার। ডিএনএ অ্যানালাইসিস আমার বিশেষত্ব। আমি নিশ্চিত 0.1% মিসম্যাচ এর মধ্যেই আসল অপরাধীকে শনাক্ত করা সম্ভব। আপনার বক্তব্য পর্যালোচনা করে আদালত সিদ্ধান্তে এসেছে এই কেস পুনরায় খোলা উচিত। আদালত রায় দিচ্ছে দ্য স্টেট ভার্সেস রাজদীপ সান্যাল কেসটি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ মাই লর্ড, আমি কৃতজ্ঞ। কলেজ ক্যান্টিনে সেই দিন দুপুরবেলা মাম্পি আর তার বান্ধবী আড্ডা দিচ্ছে। তুই জানিস না, আমার দাদা এখানে এসেছে ছুটিতে, ডিফেন্সে আছে, ব্যাঙ্গালোরে পোস্টেড। হুমা, তাই নাকি? তোর দাদা? আচ্ছা, তোর দাদা একেবারেই তোর মতো মনে হচ্ছে। সিরিয়াস? হ্যাঁ রে, একটু গম্ভীর। তবে তোকে দেখে অন্যরকম লাগলো। বারবার নাম জিজ্ঞাসা করছে। তুই কিসে পড়িস, আমার সঙ্গে পড়িস কিনা, কোথায় থাকিস। তা তুই কি বলছিস বলতো? আমার কথা কেন বলেছিস তোর দাদাকে? খারাপ ভাববে না? আরে না, তোর দাদা জানে আমি কে, মানে আমার ফ্যামিলি, আমার গোপন ইতিহাসটা, যেটার জন্য আমি কলেজে পর্যন্ত। হাতের ওপরে হাত রাখে রিনা, বলে আমি ওকে বলেছি, ও সব শুনেছে। এটাও বলেছে মানুষের অতীত নয়, বর্তমানটাই বড় কথা। মাম্পির চোখে জল চলে আসে। সে নিজেকে একটু সামলে নেয়। সেই দিন সন্ধ্যায় মাম্পি বাড়িতে বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। সে কলেজে যাতায়াত শুরু করেছে। হঠাৎই টিভির ব্রেকিং নিউজে সকলের চোখটা আটকে যায়। ব্রেকিং নিউজ, বহুল আলোচিত রাজদীপ সান্যাল কেস আবার কোর্টে ওপেন হয়েছে। নতুন ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে মামলাটি পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে আদালত। আসামিপক্ষ, ভিকটিমের পরিবার এবং সমস্ত সাক্ষীদের ফের কোর্টে হাজিরা দিতে হবে। মাম্পির বাবা টিভির পর্দার দিকে তাকিয়ে চমকে ওঠেন। হাত থেকে চায়ের কাপটা ছলকে পড়ে গিয়েছিল ওনার। মাম্পি বলল, এগুলো কি শুনছি বাবা? আবার সেই কেস? আবার আমাকে যেতে হবে কোর্টে? আবার ওরা আমাকে জিজ্ঞাসা করবে? আচ্ছা বাবা, এই যে টিভিতে দেখাচ্ছে রাজদীপবাবুর কেস আবার খুলছে, আবার কি শুরু হবে সেই চাপ? আমি আমি কি করে সবটা সামলাবো বাবা? মাম্পির বাবা মাম্পির পাশে দাঁড়ান, ওর হাতের ওপর হাত রেখে বলেন, সাহস রাখ মা। হাইকোর্টের দিন সেই দিন। আদালত বসেছে। বিচারপতি প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ায়। বিচারপতি বসার পরে সবাই বসে। কোর্টে পিন পতন নীরবতা। পুলিশের আইও, প্রসিকিউটর বিতানবাবু এবং রাজদীপের পরিবারের সদস্যরা উপস্থিত। জজ সাহেব বললেন, মিস্টার বিতান, আপনি জানেন তো আপনার নিজের আইনজীবী হয়ে দাঁড়ানোর অধিকার সংবিধান স্বীকৃত হলেও তা অত্যন্ত দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত। জি মাই লর্ড, আমি একজন সিনিয়র সায়েন্টিস্ট, আইনের ছাত্র নই। তবে ন্যায় বিচার পেতে আমার বন্ধুর পরিবার, তার পাশে আর কেউ ছিল না। তাছাড়া আমি কেবল সত্যের পক্ষে লড়তে চাই। ঠিক আছে, তাহলে কোর্ট আপনাকে গ্রহণ করছে। আপনার বক্তব্য। বিতান কোর্টরুমে দাঁড়িয়ে হাত ধরা ডকুমেন্ট পেপারটা তুলে ধরল। ডিএনএ রিপোর্টে বলা হয়েছে স্যাম্পল এ অ্যান্ড স্যাম্পল বি 99.9% ম্যাচ, কিন্তু বিজ্ঞান বলছে 100% নয়। অর্থাৎ ওই এক লুকিয়ে রয়েছে কোনো গোপন আলামত। পুলিশ এই অংশটার কোনো ব্যাখ্যা দেয়নি, বরং মামলাটি তাড়াহুড়ো করে ক্লোজ করেছে। মিস্টার সেনগুপ্ত, আপনি তখন তদন্তের রিচার্জে ছিলেন না? হ্যাঁ ম্যাডাম। তাহলে আপনি কেন ওই 1% মিসম্যাচে তদন্ত করেননি? আপনি জানেন এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার? আমাদের ফরেন্সিক রিপোর্টে উল্লেখ ছিল। রিপোর্ট আপনি পড়েছেন তো, নাকি শুধু সারাংশই স্বাক্ষর দিয়ে দিয়েছেন? একটু থেমে ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বললেন জজ সাহেব, আপনার গাফিলতির জন্য একজন নির্দোষ মানুষকে সমাজের চোখে অপরাধী হতে হয়েছে। একটা পরিবার হারিয়েছে তার প্রিয়জনকে। যদি এটা উঠে আসে, শুধু পেশাগত ব্যর্থতা নয়, এটা নৈতিক ব্যর্থতা। আদালতে কানাঘুষো শুরু হয়েছে। বিতানবাবুর মুখে সামান্য জয়ের প্রশ্রান্তি। কোর্ট নির্দেশ দিচ্ছে, এই মামলায় নতুন তদন্ত শুরু হবে। সিআইডি বিশেষ করে তদন্তকারী দল গঠন করবে এবং বিতান চক্রবর্তীর দেওয়া তথ্য আদালতে বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। ধন্যবাদ মাই লর্ড, বলল বিতান। কয়েকদিন পর মাম্পিকে কোর্টে তোলা হয়েছে। সে নার্ভাস, খুব কাঁদছে। বাবার পাশে
বিচারক উপস্থিত। বিতানবাবু জেরা করছেন। কোর্টরুম ভিড়ে ভর্তি, সবাই নিঃশব্দ। মাম্পি, আমি জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই। তুমি প্রথম যখন তোমার জ্ঞান ফিরল তখন তুমি কি বলেছিলে? একজন শক্তপোক্ত পুরুষ আমাকে আঘাত করেছিল। তুমি কি নিশ্চিত সেটা রাজদীপ সান্যাল? আমি ঠিক বলতে পারবো না। আমি গন্ধ পেয়েছিলাম একটা পারফিউমের, খুব ভারী, আর হাতগুলো খুব শক্ত। তুমি কি চিনতে পারো সেই গন্ধ? যদি পারো তাহলে বলো কোর্টরুমে সেই গন্ধ কেউ ব্যবহার করছে কিনা। মাম্পি চারিদিকে তাকায়। উত্তর দাও মাম্পি, আমরা কিন্তু ধৈর্য ধরে শুনছি তোমার কথা। এখানে নেই, সেই গন্ধ নেই। মাম্পি বলেছিল রাজদীপ বাবুর শরীর যথেষ্ট শক্তপোক্ত। আপনি কি জানেন তার সুগার, হার্টের ওষুধ বা ওষুধের ডোজ কিরকম? এই সব কিছু প্রশ্ন করা হলো মাম্পির বাবাকে। না, আমি জানতাম না। আমি শুধু বাইরে থেকেই দেখতাম যে উনি যথেষ্ট সুস্থ। আপনি বলেছিলেন প্রথম দিন থেকেই আপনার মেয়ে রাজদীপকে সন্দেহ করছে, অথচ এখানে রিপোর্ট বলছে আপনারা মিডিয়ার প্রভাবে ওই নামটা নিয়েছেন। মানছি, আমি ভয় পেয়েছিলাম মাম্পির জন্য, কারণ ও মেয়েটা আর পারছিল না। আপনি কি জানতেন রাজদীপবাবু প্রায় দিন আপনার বাড়িতে আসতেন? মাম্পির মা বললেন, না, উনি আমাদের বাড়ি কখনো আসেননি। কলেজ ফাংশনের জন্য একবার মাম্পি ওনার নামটা নিয়েছিল, আমার পরে মনে পড়েছে। যদিও মেয়ে সুস্থ হয়ে আসার পরে আমাকে বলেছিল রিনার খুব কাছের নাকি রাজদীপবাবু। বেশ কয়েকদিন কেটে গেছে। মাম্পিকে আবার কোর্টে তোলা হয় এবং জিজ্ঞাসা করা হয়। জজ সাহেব বললেন, কোর্ট বুঝতে পারছে এই কেসে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। অতীত তদন্ত যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। কোর্ট নির্দেশ দিচ্ছে মাম্পি ও তার পরিবারের বক্তব্য নতুনভাবে বিবেচনা করে ফরেনসিক পুনর্পরীক্ষা করা হবে। সেই দিন নতুন সাক্ষ্য প্রমাণ জোগাড় হয়েছে কি হয়নি, তবে বিতান ঠিক যে সে সবটা সঠিকভাবে প্রমাণ করেই ছাড়বে। মাই লর্ড, ওনার নাম অনির্বাণ সেন, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। কয়েক মাসে উনি মাম্পির অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। রিনা একজন এনসিসির সদস্য, ওর দাদাও ঠিক তাই। বিচারক নড়েচড়ে বললেন, অনির্বাণ সেন, আপনি কি স্বেচ্ছায় এই শুনানিতে অংশ নিচ্ছেন? অনির্বাণ বললেন, হ্যাঁ স্যার। এই অনির্বাণ সে যার কথা দুদিন আগে রিনা মাম্পিকে বলেছিল কলেজ ক্যান্টিনে বসে, এবং মাম্পিও প্রথম ওর কথা শুনে লাল হয়ে গিয়েছিল। আপনি কবে প্রথম মাম্পির সঙ্গে দেখা করেন? প্রায় 3 মাস আগে। রিনার মাধ্যমেই আলাপ হয়। আপনি কি জানতেন মাম্পি ধর্ষণের শিকার? জানতাম, ওর কাছ থেকে শুনেছি, তবু ওর পাশে থেকেছি। তার মানে আপনি ওকে ভালোবেসে ফেলেছিলেন? হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই। মাম্পি এই সম্পর্ক কি সে কি সম্মতি দেয়? জিজ্ঞাসা করলেন বিতান বাবু। বিচারক বাবু বললেন, মাম্পি, আপনি কি এই সম্পর্কে সম্মত? মাম্পি একটু দ্বিধা করে মাথা নাড়ে। দৃষ্টিতে অনির্বাণের ছায়া। আমি জানি না মাই লর্ড। আমি এই কোর্টের কাছে আবেদন করছি এই অনির্বাণ সেনের ডিএনএ টেস্ট করানো হোক। এই কদিন ধরে এই ব্যক্তির ডিএনএ সম্পর্কে কোনো রকম রিপোর্ট পেশ করা হয়নি। মামলা চলাকালীনই আমি মাম্পির সঙ্গে ওকে কথা বলতে দেখেছি। চট করে রিনা বলে, তার মানে কি এটাই হয়ে গেল যে ও দোষী? ও আমার দাদা, খুড়তুতো। কিন্তু মাম্পির মেডিকেল রিপোর্টে ধর্ষকের শরীরের গঠনের যে বর্ণনা আছে অনির্বাণের সঙ্গে তার অনেকটাই মেলে। উনি একাধিকবার রিনার ফোন থেকে মাম্পির খোঁজ নিয়েছেন, এমনকি এটাও বলেছেন শহর ছেড়ে চলে যাবেন কাজ হবার পর। সবটা কল রেকর্ডিংয়ে বলছে। অনির্বাণ হতভম্ব, তাকায় রিনার দিকে। রিনার মুখেও দুশ্চিন্তার ছায়া। অনির্বাণ সেন, যদি আপনি নির্দোষ হন তাহলে আপনার পক্ষ এই প্রমাণটাই দেবে। কোর্টে আপনার ডিএনএ টেস্টের জন্য আবেদন করা হচ্ছে এবং আপনি সেটা কি মানছেন? অনির্বাণ চুপ। রিনা উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। মাম্পির চোখে জল। বিতান গিয়ে মাম্পির কাঁধে হাত রাখে। পরবর্তী শুনানির দিনে ডিএনএ টেস্টের রিপোর্ট উপস্থাপন করা হবে। সত্য আড়ালে থাকলে অন্যায় বাড়ে, কিন্তু সত্য একদিন প্রকাশ পায়, বিচারক বললেন। সেই দিন কলেজ ক্যাম্পাসে বিতান ফোন করেছিল। একজন স্টুডেন্ট বলেছিল, স্যার রিপোর্ট এসেছে, ডিএনএ ম্যাচ হয়েছে স্যার, পুরোপুরি। এই ছেলেটি বিতানের আন্ডারে রিসার্চ করছে। বিতান বলে, কার সাথে? সেই রিনা দাদা,
অনির্বাণ সেন, একেবারে পুরোপুরি 99.99% স্যার, সবটাই ওর। এটা অসম্ভব। তাহলে এতদিন রাজদীপের নামে শুধু শুধু কলঙ্ক লাগানো হয়েছে। না জানি ওর জীবনে আরো কত কি দুঃস্বপ্ন ঘটে গেছে। সেই দিন বিচারকের সামনে ডিএনএ রিপোর্ট পেশ করা হয়। অনির্বাণ সেন, রিপোর্ট বলছে ধর্ষণের সময় ওই সম্পূর্ণভাবে ছিল। কোর্টরুমে গুঞ্জন শুরু হয়। বিতান বলে, মাই লর্ড, এতদিন আমরা সবাই ধরে নিয়েছিলাম রাজদীপ সান্যাল অভিযুক্ত, কারণ ঘটনাস্থলে উপস্থিত তিনিই ছিলেন। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, অনির্বাণ, যার সঙ্গে মাম্পির কোনো পরিচয় ছিল না, সে কিভাবে এলো? অনির্বাণ, আপনি কি এখনো মাম্পিকে চেনার কথা অস্বীকার করছেন? না, আমি ওকে চিনতাম না। তাহলে প্রশ্ন করি, ধর্ষণের দিন আপনি কোথায় ছিলেন? আমি ছুটিতে গিয়েছিলাম শহরে। আমি সেই দিনের কথা কিচ্ছু মনে করতে পারিনি। বিস্তারিত বলুন, না হলে কিন্তু চাপ বাড়বে। সেই দিন রাতে আমার বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি ছিল, প্রচুর মদ খেয়েছিলাম। পরে আমি হোস্টেলে ফিরি, এটুকুই মনে আছে। আপনি কি নিশ্চিত আপনি হোস্টেলে ফিরেছিলেন? আমি হোস্টেলে ফিরেছি, তার কোনো প্রমাণ নেই। রিনা, তুমি কিছু বলতে চাও? স্যার, আমার খুড়তুতো ভাই সেই দিন সত্যি নেশাগ্রস্ত ছিল। ওর বন্ধুরা বলেছিল ও নাকি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে ও জামা কাপড়ে রক্তের দাগ দেখতে পায়। অবশ্য আমি ভেবেছিলাম মারামারির ফল। বিতান বলল, আর আপনি এইসব জানা সত্ত্বেও মাম্পির পক্ষে দাঁড়াননি, আপনার ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছেন? আমি ভেবেছিলাম, আসলে আমি বুঝতে পারিনি মাম্পির প্রতি অন্যায়টা যে ও করেছে। বিতান বলল, মাই লর্ড, এই কেস রাজদীপ সান্যালই ছিল একজন বিচ্ছিন্ন ঘটনার কাঁচা প্রমাণ। ঘটনার সেই দিন ঘটনাস্থলে ছিল শুধু একমাত্র মূল অপরাধী ছিল না, সে হলো অনির্বাণ সেন। শহর থেকে বেরিয়ে গিয়েছিলেন, বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি দিয়েছিলেন, প্রচন্ড মাতাল অবস্থায় অপরিচিত মেয়েকে টার্গেট করেছিলেন। রাজদীপ ঘটনাস্থলে এসে পড়েছে কেমন ভাবে যেন, কিন্তু মাম্পি তখন বেচারি অজ্ঞান। মানসিকভাবে বিপর্যস্ত মাম্পি মনে করতে পারেনি, কারণ সে মুখ দেখতে পারেনি। শেষ পর্যন্ত রাজদীপকেই অপরাধী ভেবে নিয়েছিল হয়তো। অথচ আসল অপরাধী, যাকে সে চিনতেই পারল না, তার সঙ্গেই ডিএনএ মিলল। এটা প্রমাণ হলো চেনা না থাকলেই কেউ নিরাপদ নয়। অপরাধী যখন পরিচিত হয় না, তখন তাকে খুঁজে পাওয়া আরো কঠিন। বিচারক বললেন, সত্য দেরিতে এলেও এসেছে। এই কোর্ট অনির্বাণ সেনকে জেলে পাঠানোর নির্দেশ দেয় এবং রাজদীপ সান্যালের জন্য সত্যিই দুঃখ প্রকাশ করে। বিতানবাবু বললেন, বিচারপতির কাছে আমার আরেকটা আবেদন আছে। রিনাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তার সম্পর্কেও আমার কিছু জিজ্ঞাসাবাদ আছে। রিনা ভয়ে ঠকঠক করে কাঁপছে। ফোনটা কানে দিয়ে রেখেছে কলেজ ক্যান্টিনে। বলছে, তুমি তো আমায় ভালোবাসো, তাই না? বলো, ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি তো। তাহলে ওর প্রতি কেন তুমি এরকম করো? রিনা, আমরা সম্পর্কে খুঁড়তুতো ভাই বোন, আমাদের মধ্যে এটা পসিবল নয়। তাছাড়া ও তো আমার সঙ্গে, দেখো তুমি আমাকে ভুল ভাবছো। না, দেখো তুমি যদি এইরকম করো তাহলে কিন্তু আমার পথের কাঁটাকে আমি ঠিক সরিয়ে দেব। রিনা, এগুলো কি বলছো? হ্যাঁ, আমি সব সত্যি কথা বলে দেব। সেই দিন তুমি মাম্পিকে ধরে নিয়ে গিয়েছিলে, তুমি ওকে ধর্ষণ করেছিলে। সবার আগে আমাকে ফোন করে জানিয়েছিলে, কারণ মাম্পি আমাকেই সকালবেলা ফোন করে কলেজে যাবার কথা বলেছিল। তুমি জিজ্ঞাসা করেছিলে ও কোথায়। তুমি সারা রাত মদ খেয়ে এদিক ওদিক ঘুরে, তখনও তোমার নেশা কমেনি। মাম্পিকে ভোগ করার ইচ্ছে তোমার মাথায় তখন তুঙ্গে। তুমি সব করেছো, তুমি সব করেছো। আমি কিন্তু সবটা বলে দেব, সবটা বলে দেব। ভয় দেখাতে শুরু করেছিল রিনা। শেষ পর্যন্ত রাজি হয়েছিল অনির্বাণ। বলেছিল, আমি শহর থেকে পালাবো, যেভাবেই হোক তুমি কোর্ট প্রমাণ সবটা লুকিয়ে ফেলো। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, রাজদীপ বাবুর সঙ্গে ডিএনএ ম্যাচ কি করে হলো? 5 বছর আগে রাজদীপ সান্যাল একজন দক্ষ আর্মি, বিশেষ প্রজেক্টে যুক্ত। সেই সময় ভারতীয় সেনার অধীনে একটা গোপন গবেষণা চলেছিল, প্রজেক্ট ভারত, যেখানে ভবিষ্যতে দুর্ধর্ষ দক্ষ শারীরিকভাবে শ্রেষ্ঠ সৈনিক তৈরি করা হবে। ডিফেন্স ক্লোনিং নিয়ে পরীক্ষা চলছে। এই গবেষণায় কিছু বাছাইকৃত অফিসারের অনুমতি ছাড়াই তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছিল। রাজদীপের ডিএনএও তখন নেওয়া হয়, কারণ তখন তার শারীরিক দক্ষতা, সাহস, এমনকি মানসিক স্থিতিশীলতা
আদর্শ সাবজেক্ট বানিয়েছিল। ওই সময়ে রাজদীপের ডিএনএ দিয়ে একটা জেনেটিক ক্লোন তৈরি করা হয়। শরীর, রক্ত, এমনকি চুল, ত্বক সবই রাজদীপের মতো, কিন্তু ক্লোনটি মানসিকভাবে পরিপূর্ণ মানুষ নয়। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা অবস্থায় একসময় পালিয়ে যায়। কিছু সময় সে অনির্বাণ নামে আরেক অফিসারের তত্ত্বাবধানে থাকে। কারণ অনির্বাণের পরিবেশ এবং ব্যবহারে প্রভাব পড়ে ক্লোনের জিনগত আচরণ এবং সামান্য কিছু পরিবর্তনে। এই ক্লোন মানব নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে যায়। পরে মাম্পির সঙ্গে অপরাধ করে। শারীরিক সব উপাদান রাজদীপের মতো, তাই ঘটনাস্থলের ডিএনএ প্রমাণ 99.9% মিলে যায় রাজদীপের সাথে। কিন্তু বাকি 1% জিনগত পরিবর্তন, যা অনির্বাণের অর্থাৎ ক্লোনের শরীরে গড়ে ওঠে এবং সেই অংশই অনির্বাণের সাথে মিল ঘটায়। বিচারপতি হাততালি দিলেন বিতানবাবুর বিশ্লেষণে। ততক্ষণে মাম্পি উঠে দাঁড়িয়েছে এবং রিনার সমস্ত কথা শুনে রিনাকে সজোরে একটা চড় মেরেছে আদালত চত্বরে দাঁড়িয়ে। অনির্বাণকে পুলিশ ধরে নিয়ে গেছে। প্রিয়াঙ্গদা আর মাম্পি পাশাপাশি এসে বসে রাজদীপ বাবুর সেই বাড়িতে। রাজদীপ বাবুর বড় পোর্ট্রেট আর্টটার সামনে। মেয়েটার জন্য লড়তে গিয়ে শুধু শুধু নিজের জীবনটা দিয়ে দিলেন। অবশ্য জীবন না দিলে বোধহয় জীবন ফিরে পাওয়া যায় না। মাম্পির ধর্ষণ মামলা নিষ্পত্তি হলো একটা জীবন নেওয়ার পর। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।